হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নিউজ ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নিউজ ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আপনি খুব খারাপ স্পন্দন ভাই। আগে তো কখনো দেখিনি আপনাকে এসব খেতে। আমি আজই গিয়ে ফুপি। এ কথা বলে ছাদ থেকে চলে যেতে না ইনায়েত, তখনই পেছন থেকে স্পন্দন ইনায়েতের হাতটা ধরে টান মারে। আচমকা হাতে টান পড়ায় ঘুরে একদম স্পন্দনের সামনে এসে পড়ে। এতটা কাছাকাছি এসে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছে ইনায়েত। দুজনের মাঝেই পিনপত নীরবতা, ইনায়েতের চোখ স্পন্দনের চোখ বরাবর। এই কেমন মাদকতা আপনার চোখে স্পন্দন ভাই? নিজের অজান্তেই বিড়বিড় করে এই কথা বলে ইনায়েত। স্পন্দন এবার কিছুটা ঝুঁকে যায় ইনায়েতের দিকে, ফিসফিস করে বলে, তা কি বলবি মাকে যে আমি সিগারেট খাই, ছাইপাস খাই? স্পন্দনে এমন ফিসফিস করা আওয়াজে ইনায়েতের সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়, কাটা দিয়ে ওঠে শরীরে। পরক্ষণেই ভাবনা থেকে বেরোতে সরে আসে স্পন্দনের কাছ থেকে ইনায়েত। কি বলছিলে সব সে? হ্যাঁ, আর এই অনুভূতির নামই বা কি তাহলে? রাতের টিমটিমে আলোয় ব্যালকনিতে কফির কাপ হাতে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে নিধি, দৃষ্টি তার বাইরের দিকে, কিন্তু মনের ভেতর চলছে হাজারো চিন্তা ভাবনা। কেন এলে তুমি আবার? ভালোই তো ছিলাম আমি, তুমিহীন। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম সেসব আবেগ অনুভূতি থেকে, কিন্তু ভাগ্য আমাকে আবারও তোমার সামনে এনে দিল। কেন আয়ান? ফোনের রিংটোন শুনে পেছনে তাকিয়ে দেখে ফোনটা বেজে চলেছে টেবিলের উপর অনবরত, আর সেখানে প্রিয় নামটা জলজল করছে। প্রিয় নামটা দেখে মুহূর্তেই চমকে ওঠে নিধি, কেননা প্রিয় নামটা যে আয়ানের। সে কেন তাকে ফোন করেছে, কি চায় তার? পরপর কয়েকবার বাজার পর আপনা আপনি কেটে গেল। সে ধরবে না ফোন, কেন ধরবে? তাকে দেওয়া কষ্টগুলো এখনও বুকের গহীনে জমা রয়েছে, বুকের ভেতরে জমা রয়েছে তার প্রতি পাহাড় সমান অভিমান। চাইলে কি তা আদৌ শেষ করে দেওয়া যায়? কিছুক্ষণ পর ফোনের টুং করে আওয়াজ হলো। মেসেজেও প্রিয় নামটা সবার আগে, তাতে লেখা, প্লিজ নিধি, একটাবার শুধু আমার ফোনটা রিসিভ করো প্লিজ। তা দেখে ফোনটা আস্তে করে বন্ধ করে ড্রয়ারে রেখে দিল নিধি। চায় না সে অতীতের সম্মুখীন হতে। অন্তত এটুকু বুঝতে পেরেছে ভালোই যে আজ রাতে ঘুম নামবে না। ইজি চেয়ারটাতে চুপটি করে বসে পড়ল সে। মিট হিম অল, হি ইজ অল অফ ইউর নিউ ইংলিশ প্রফেসর মিস্টার আদ্র জুহাইর। ভার্সিটির প্রিন্সিপাল স্যার এসে বক্তৃতা দিচ্ছেন অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। প্রিন্সিপাল চলে যাওয়ার পর আদ্র বলা শুরু করলো, I introduce myself. Now all of your turn. একে একে বাম পাশে সব সারির স্টুডেন্টসদের সাথে পরিচয় হওয়ার পর এলো ডান পাশে স্টুডেন্টসদের পালা। ইনায়েত আর নিধি বসেছিল মাঝের সারিটায়। নিধির পরিচয় দেওয়ার পর যখন ইনায়েত দাঁড়িয়ে নিজের নাম বলবে, তখনই আদ্র বলে ওঠে, You miss Inayat, right? ইনায়েত মাথা নেড়ে সম্মতি দিতেই আদ্র চলে যায়। ইনায়েত বসলে এই ইনু, এই প্রফেসর তোকে কিভাবে চেনে রে? আগে থেকে পরিচিত? ইনায়েত না বলে কালকের ঘটে যাওয়া ঘটনাটা সবটাই খুলে বলে। সবটা শুনে নিধি বলে, ওই তুজ্জোরে মন চাইছে উগান্ডা পাঠিয়ে দিই। ভাগ্যিস কালকে আদ্র স্যার ছিল। আর ভালো কথা, ইসপন ভাইয়া কোথায় ছিল? স্পন্দন নামটা শুনতেই কাল বিকালের ঘটনা মনে পড়ে যায় ইনায়েতের। সাথে সাথেই লজ্জার হেসে ভিড় জমায় ইনায়েতের মুখে। টেবিলের ওপর হুইস্কি গ্লাসটা হাত দিয়ে কেউ ঘোরাচ্ছে, আর দেয়ালে আটকানো দুটো ছবির ওপর চোখ দুটো স্থির করে রেখেছে। কিছুক্ষণ পর হুইস্কিটা এক চুমুকে খেয়ে বলতে থাকে, আর মাত্র কয়েক ধাপ, দেন ইউ উইল বি ফিনিশড। স্পন্দন চৌধুরী, আমার প্ল্যানের প্রথম ধাপ পেরোনো শেষ। দেয়ালে টাঙানো স্পন্দনের ছবিটায় রেড পিন দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেয় এডি। তার পাশে রয়েছে আরেকটা ছবিটা হাতে নিয়ে এই মেয়েটার মাঝে কিছু তো আছে, যা সব নেশার থেকেও বেশি আর গাঢ়। এই হুইস্কি তো কিছুই না তোমার সামনে, মিস ইনায়েত। পাশ থেকে হৃদিতা উঠে এডির পাশে দাঁড়ায় আর কাঁধে হাত রেখে পড়ে, Oh, oh, Eddie, I really miss you. Let's do that. বাঁকা এসে হৃদিতা তার ঠোঁট দুটো এগিয়ে দেয় এডির দিকে। এডি হয়ে এগিয়ে জড়িয়ে ধরে হৃদিতার কোমর। ধীরে ধীরে মিলিয়ে যায় একে অপরের মাঝে। গত 1.5 ঘন্টা যাবৎ ম্যাথমেটিক্সের একটা টার্ম কিছুতেই বুঝতে পারছে না ইনায়াত। কলমের
হেড কামড়াতে কামড়াতে সেটার বেহাল দশা, তবুও কিছু বুঝতে পারছে না সে। কিছুক্ষণ পর ইনায়েতের মা মিসেস তানহার রুমে প্রবেশ করলেন। মেয়েকে চিন্তিত দেখে এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন সে। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে ইনায়েত। মাকে দেখে মুচকে হাসি দেয় সে। কি রে, কিছু কি হয়েছে? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ইনায়েত এবার কাঁদো কাঁদো সরে মাকে বলে, আসলে মা একটা ম্যাথ টার্ম কিছুতেই পারছি, এটা না পারলে ওই পেটমুটু থুকু কবির স্যার নির্ঘাত আমায় বের করে দেবে। মেয়ের এমন কথা হেসে দেন মিসেস তানহা, আর সেটা দেখে ইনায়েত মুখ ফুলিয়ে নেয়। সমস্যা কি তাহলে? স্পন্দনের কাছে যা, ওর কাছে হেল্প নেই। মুহূর্তেই মুখটা কালো আধারে ঢেকে যায়, কেননা এই ম্যাথ নিয়ে স্পন্দনের কাছে যাওয়া আর যমরাজের কাছে যাওয়া একই কথা। মাথা নিচু করে বসে আছে ইনায়েত। স্পন্দনের কাছে আসার পর এ পর্যন্ত না হলেও 5-6 বার ধমক খেয়েছে। বোঝানোর এক পর্যায়ে স্পন্দনের ফোনে কল আসতেই সে চলে যায় বারান্দায়। এদিকে ইনায়েতের হঠাৎ নজর পড়ে টেবিলের কর্নারে রাখা নীল ডায়েরিটার উপর। কি আছে তাতে? যদি স্পন্দন ভাইয়ের প্রেমিকার নাম লেখা থাকে তাহলে? অতি সাবধানে স্থির করে ডায়েরিটা বের করে ইনায়েত। সেটার প্রথম পাতায় কিছু লেখা নেই। দ্বিতীয় পাতা উল্টাতেই সেখান থেকে গুটি গুটি অক্ষরে লেখা, একটাই তুমি। লেখাটার উপর কয়েকবার হাত বুলিয়ে নেয় ইনায়েত। কেন জানি লেখাটা ছুঁয়ে অদ্ভুত প্রশান্তি লাগছে। তৃতীয় পৃষ্ঠা উল্টানোর আগেই কেউ খপ করে কেড়ে নেয় ডায়েরিটা। আচমকা আক্রমণে ভয় পেয়ে যায় ইনায়েত। পাশে তাকিয়ে দেখে স্পন্দন ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। দৃষ্টি তার হিংস্র আর ভয়ঙ্কর। ইনায়েত একটা শুকনো ঢুক গিলে নেয়। একটু পর যে বড় কোনো ঝড় তার উপর দিয়ে বয়ে যাবে তা সে ভালোভাবেই টের পাচ্ছে। স্পন্দন এবার গর্জে ওঠে, তোর সাহস হয় কি করে, হ্যাঁ, আমার ডায়েরিতে হাত দেওয়ার? তোকে বারণ করেছিলাম না আমার পার্সোনাল জিনিসে হাত না দিতে, তারপরও তুই আমার ডায়েরি খুলেছিস। স্পন্দন এবার গর্জে ওঠে। এমন ধমক খেয়ে ভয়ে কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে ইনায়েতের। চোখের কোণে জল এসেও জমা হয়েছে ইতিমধ্যে। স্পন্দনের কথায় হুঁশ। 2 বছর আগে তোকে আমি আমার রুম থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ঠিক হলো। তুই আমার রুম থেকে এখনই বের হয়ে যা, গেট লস্ট। মৃদু কেঁপে ওঠে ইনায়েত। সে কখনো চিন্তাও করেনি যে স্পন্দন এমন করবে। কি ছিল এমনটা ওই ডায়েরিতে যে স্পন্দন এমন ব্যবহার করলো তার সাথে? প্রত্যুত্তরে শুধু এক ফোঁটা অশ্রু টুপ করে গড়িয়ে পড়ে চোখের কোণ বেয়ে। মুহূর্তেই মনের ভেতর হাজারো অভিমান এসে নাড়া দেয়। কিছু না বলেই চুপটি করে নিঃশব্দে বেরিয়ে আসে ইনায়েত। এদিকে স্পন্দন ইনায়েতের যাওয়ার পর টেবিলে একটা সজোরে ঘুষি মারে, যার ফলশ্রুতিতে হাতের কিছুটা অংশ কেটে যায়। মাফ করে দে আমায় ইনায়েত, কিন্তু আমি কি করবো বল? তুই যদি আমায় ভুল বুঝিস তাহলে সঠিক সময় আসলে আমি নিজে তোকে সবটা। 2 দিন পার হয়ে গিয়েছে। ইনায়েত ভুলক্রমেও স্পন্দনের সামনে যায় না। সে কেন যাবে? যেখানে শুধু অবহেলার পাত্র হতে হয় সেখানে যাওয়ার কোনো মানেই হয় না। ভার্সিটিতে নিধি আর ইনায়েত কথা বলতে বলতে যাচ্ছে লাইব্রেরির দিকে। যেটুকু খালি সময় পায় সেটুকু সময় লাইব্রেরিতে কাটাতে বেশ পছন্দ করে ইনায়েত আর নিধি। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় ইনায়েত। আরে আয়ন ভাইয়া, আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো। তাই ও, আমি আর নিধি আসলে একটু লাইব্রেরিতে যাচ্ছিলাম, ভাবলাম বসে কিছুক্ষণ সময়ও কাটবে আর ভালো কয়টা বইও কালেক্ট করতে পারবো। আপনাকে তো বলাই হয়নি, এই আমার বেস্ট ফ্রেন্ড নিধি। আর নিধি, ইনি হলেন আমাদের ভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আয়ন ভাইয়া। আয়ান মুচকি হেসে হাত বাড়িয়ে দেয় নিধি। হে মিস নিধি, আই অ্যাম আয়ান আবরার। নিধি দাঁতের দাঁত চেপে হাসার চেষ্টা করে বলে, জি আয়ন ভাইয়া। ভাইয়া। ডাকটা শুনে আয়ানের মুখটা প্যাঁচার মতো হয়ে যায়, যা নিধির চোখ এড়ায় না। তা দেখে হাসি আসলেও তা বহু কষ্টে আটকে রাখে। এদিকে আয়ান বেচারা পকেট থেকে ফোন বের করে কল আসার অজুহাতে সেখান থেকে চলে আসে। লাইব্রেরির এক প্রান্তে বসে আছে স্পন্দন। 2 দিন ইনায়েত ওকে দেখলেও এড়িয়ে চলেছে, যা দেখে স্পন্দনের মনটা প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে। লাইব্রেরিতে প্রবেশ করা মাত্র ইনায়েতের চোখ পড়ে স্পন্দনের দিকে। এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় সে। লোকটা এমন কষ্টও দেবে আবার ঠিক কাছে টেনে নেবে। কি দরকার চোখের সামনে সারাদিন ঘুরঘুর করার? প্রয়োজন কি? কথাগুলো বিড়বিড় করতে করতেই লাইব্রেরির পূর্ব দিকে চলে যায় ইনায়েত। আজকে 2টো ক্লাস থাকায় বেশ তাড়াতাড়ি বাসার জন্য রওনা দেয় ইনায়েত। পথে দেখা হয় আদ্রের সাথে। ইনায়েতকে দেখে আদ্র এগিয়ে। আরে ইনায়েত, তুমি বাসায় চলে যাচ্ছ? জি আদ্র স্যার। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কি তোমাকে গাড়িতে লিফট দিতে পারি? হঠাৎ আদ্রের এমন আমদারে অস্বস্তিতে পড়ে যায় ইনায়েত। তার কি হ্যাঁ বলা উচিত? আদ্রের চুটকি বাজানো কি হলো, কোথায় হারিয়ে গেলে? চলো যাও যাক।
ইনায়েত মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর দুজনেই গাড়িতে উঠে পড়ে আর চলে যায় গন্তব্যের দিকে। স্পন্দন মাত্রই বের হয়েছিল ইনায়েতের সাথে কথা বলার জন্য, কিন্তু তার আগে আদ্রের গাড়িতে ইনায়েতকে উঠতে দেখে খটকা লাগে স্পন্দনের। সাথে কিছুটা রাগও হচ্ছিল। বলা নেই ক নেই, হুট করে আদ্রের সাথে যাওয়ার কি দরকার ছিল? আর এই আদ্রকেও কেন জানি খুব বেশি একটা সুবিধার মনে হয় না স্পন্দনের কাছে। গাড়ি এসে থামে ইনায়েতের বাসার সামনে। ইনায়েত বের হয়ে আদ্র থেকে বিদায় নিয়ে চলে যায় বাসায়। আর এদিকে আদ্র গাড়ির ভেতরে বসে বাঘা হেসে মুখ দিয়ে সিটি বাজাতে থাকে। তারপর ফোন বের করে গ্যালারি থেকে একটা ওয়েল ডান মিস্টার এডি, কংগ্রেচুলেশন মাই সেলফ। পড়া শেষ করতে করতে রাত প্রায় 2:30 বেজে গিয়েছে। এখন চোখ খুলে রাখা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ইনায়েতের কাছে। তাই সব কিছু ঠিক করে ঘুমানোর প্রস্তুতি নেয় ইনায়েত। ব্যালকনির দরজাটা খট করে খোলার আওয়াজ পেয়ে ঘুম ছুটে যায় চোখ থেকে। চোখে মুখে ভয়ের আতঙ্ক। কে আসবে এত রাতে তার ঘরে? চোর নয় তো? এসব ভেবে ভয় পেয়ে যায় ইনায়েত। আস্তে করে ডিশ শব্দে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। এদিকে স্পন্দন ধীরে ব্যালকনির দরজা খুলছে যাতে ইনায়েত টের না পায়। পর্দার আড়ালে লুকিয়ে অপেক্ষা করছে ইনায়েত, কখন চোর রুমে প্রবেশ করবে আর কখন সে তাকে হাতে নাতে ধরবে। স্পন্দন যখন রুমে প্রবেশ করে তখনই ইনায়েতও পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। স্পন্দনকে দেখে ইনায়েত চিৎকার দেওয়ার জন্য যেই মুখ খুলবে তখনই স্পন্দন তা খেয়াল করে তড়িৎ গতিতে এসে ইনায়েতের মুখটা চেপে ধরে। ঘটনাক্রমে ইনায়েতের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। দুজনের নিঃশ্বাস শুধু একে অপরের উপর আশ্রে পড়ছে। ঠিক ততটাই কাছে দুজনে, এতটাই কাছে দুজনে। ইনায়েত চোখ দিয়ে ইশারা করছে তার মুখ থেকে হাত সরাতে। স্পন্দনও তা বুঝতে পেরে কিছুক্ষণ পর তা হাত সরিয়ে নেয়। মুখ ছাড়তেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ইনায়েত। বুক তার এখনও ক্রমশ ঢিপঢিপ ঢিপঢিপ করছে। স্পন্দন এভাবে ষাঁড়ের মতো চিৎকার করতে গিয়েছিলি কেন? আমি ভূত না দানব? স্পন্দনের এমন কথায় ভ্যাবাচাকে খেয়ে যায় ইনায়েত। কি? আমি ষাঁড়ের মতো চিৎকার করি? আর আপনি যে আমার ঘরে চুপি চুপি চোরের মতো প্রবেশ করলেন তা কি? আর আপনি তো শুধু দানব না, তার থেকেও বেশি। লাস্টের কথাগুলো বিড়বিড় করে বলে ইনায়েত। স্পন্দন এবার কিছুটা ঝুঁকে পড়ে ইনায়েতের উপর। তারপর ঘোর লাগানো কণ্ঠে কি আছে তোর মধ্যে এনায়েত? কি এমন মাদকতা যে আমি বারবার তোর কাছে টেনে আনে? স্পন্দনের এমন কথায় গোল গোল চোখ করে তাকিয়ে থাকে ইনায়েত। কিছুই তার মাথায় ঢুকছে না। কি বলছে এসব সে? নাকি আবারও ওসব ছাইপাশ গিলেছে? হঠাৎ স্পন্দনের হুঁশ ফিরতেই সে থমকে দাঁড়ায়। কি করতে যাচ্ছিল সে? না না, ইনায়েতকে এখনই সবটা জানতে দেয়া যাবে না। গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ায় স্পন্দন। ইনায়েত এবার স্পন্দনের দিকে প্রশ্ন ছড়ে দেয়। এখন বলুন, এত রাতে আমার ঘরে আসার? ইনায়েতের প্রশ্নের উত্তর না দিয়ে স্পন্দন বারান্দায় চলে যায়। মিনিট দুয়েক পর আবারও ফিরে আসে। হাত দুটো তার পেছনের দিকে। তা দেখে ইনায়েত তার ভ্রু দুটি কুঁচকে ফেলে আর ভাবে কি আছে পেছনে। স্পন্দন এবার ইনায়েতের সামনে এসে দাঁড়িয়ে পেছন থেকে দুটো প্যাকেট দেয়। সাথে সাথে ইনায়েতের মন খুশিতে ভরে উঠল, কেননা তার সামনে টেডি বিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে স্পন্দন আর এক হাতে ডার্ক চকলেটের বক্স। আর এগুলো সব থেকে পছন্দের তালিকায় ইনায়েতের। স্পন্দন ইনায়েতের দিকে সেগুলো বাড়িয়ে দিতেই তা নিয়ে নেয় ইনায়েত। মুখের কোণে ফুটে উঠেছে স্নিগ্ধ এক প্রাণবন্ত হাসি। আর স্পন্দনও মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার প্রেয়সীর হাসির দিকে। আই লাভ ইউ ইনায়েত। এটা বলেই ভরা কফি শপে জড়িয়ে ধরলো আদ্র ইনায়েতকে। ইনায়েত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে এসব তার সাথে? আজ সকালে ভার্সিটি শেষে এক প্রকার জোর করে নিয়ে আসে আদ্র ইনায়েতকে। কয়েকদিনেই তাদের মধ্যকার বন্ডিংটাও ভালো হয়ে গিয়েছে, কিন্তু আদ্র সরাসরি এভাবে ইনায়েতকে এসব বলে দেবে তা কখনো কল্পনাও করেনি সে। নিজেকে ছাড়িয়ে রূপ এসব কোন ধরনের কথা? আমি তোমাকে ভালোবাসি ইনায়েত, আর এতে দোষের কি আছে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ হতে পারে না স্যার। এটুকু বলেই কফি শপ থেকে বেরিয়ে পড়ে ইনায়েত। এদিকে স্পন্দনের ফোনে টুং করে মেসেজ আসে। এতক্ষণ সে আয়নের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিল। মেসেজ থেকে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে স্পন্দনের। হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাগে। চোখ যেন লাল বর্ণ ধারণ করেছে। আদ্র পকেট থেকে ফোনটা বের করে, বেচারা স্পন্দন, তোমার আর ইনায়েতের মাঝে যে প্রাচীর গড়ে উঠেছে তাকে আমি দেয়াল বানিয়ে দেব, ঠিক এতটাই গভীর যে তা বিচ্ছেদ রূপ নিবে। আর ইনায়েত, তুমি তো শুধু আমারই হবে, শুধু আমারই। এদিকে রাস্তায় হাঁটছে আর আদ্রের বলা কথাগুলো বারবার চিন্তা করছে ইনায়েত। চোখ বন্ধ করে ভালোবাসি কথাটা তৎক্ষণাৎ সে চোখ খুলে ফেলল ইনায়েত। একই দেখলো সে। বাসায় আসতেই কিছুটা চমকে ওঠে, কেননা তার বাসায় সবাই গম্ভীর মুখে বসে আছে। ক্লান্ত শরীরে নিজের রুমের দিকে পা বাড়ায় সে। রুমের সামনে যেতে কেউ হ্যাঁচকা টান মেরে দেয়ালের সাথে চেপে ধরে থাকে। এখন সেই ঘটনায় যেন বাকরুদ্ধ হয়ে গেছে ইনায়েত। চোখ দুটো ছানা বড় হয়ে দাঁড়িয়ে আছে।
দাঁড়িয়েছে। তার থেকে কয়েক সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছে স্পন্দন। স্পন্দনকে দেখা মাত্র বুকটা ধক করে ওঠে তার, কেননা স্পন্দনের চেহারাটা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো, শার্টটারও একই অবস্থা। চেহারায় স্পষ্ট রাগের আভাস। কি হয়েছে তার? স্পন্দনের নিঃশ্বাস আশ্রে পড়ছে ইনায়েতের মুখ বরাবর। স্পন্দন রাগী গলায় বলে ওঠে, অনেকবার বেড়েছিস তাই না? চেনা নেই জানা নেই যার তার সাথে হ্যান্ডশেক করিস, গাড়িতে করে বাসায় আসিস, এমনকি তার সাথে কফি শপেও গিয়েছিস। ওই আদ্র তোকে জড়িয়ে ধরেছিল তাই না? আর কি যেন বলেছিল? হ্যাঁ, ও তোকে ভালোবাসে তাই না? জাস্ট ওয়েট অ্যান্ড সি। স্পন্দনের বলা কথাগুলো শুনে ভয়ে রুহ কেঁপে উঠল ইনায়েতের। সে কি করে জানলো এসব? আর স্পন্দন আমি এনায়েতকে বিয়ে করতে চাই, আর সেটা এক্ষুনি। উপস্থিত সকলের সামনে নির্বিকারভাবে কথাটা বলল স্পন্দন। স্পন্দনের কথা সবচেয়ে বেশি যে অবাক হয়েছে সে হলো ইনায়েত। বিয়ে, স্পন্দনের সঙ্গে তার বিয়ে। ভাবতেই কেমন যেন অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার পুরো শরীর বেয়ে। স্পন্দনের কথায় হুঁশ ফিরে তার। তোমাদের কি কোনো রকম আপত্তি রয়েছে এই বিয়েতে? আরে না না, আমরা তো ভীষণ খুশি। তবে স্পন্দন, এভাবে হুট করে বিয়ের ব্যাপারটা কেমন যেন হবে না? সমস্যা নেই, আমি তো ম্যানেজ করে নেবো। এর মাঝে ইনায়েত বলে ওঠে। কিন্তু আমি তার আগেই চোখ গরম করে তাকালো স্পন্দন, সাথে সাথে চুপসে যায় ইনায়েত। স্পন্দন আসছি বলে ইনায়েতের হাত ধরে টেনে ছাদের দিকে নিয়ে যায়। এদিকে বড়রা কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ে। ছাদের ভেতর প্রবেশ করতে দরজার ছিটকানি লাগিয়ে দেয় স্পন্দন, আর ইনায়েত ভয়ে ভয়ে পেছনের দিকে যাচ্ছে। এখন বল, কি যেন বলছিলি তুই? কিন্তু আমি কি বল? ইনায়েত হালকা গলা ভিজিয়ে বলে, আসলে বলছিলাম কি স্পন্দন ভাই, আপনি আমায় হঠাৎ বিয়ে করতে চাচ্ছেন কেন? আর আপনি তো আমায় পুরো কথা শেষ করার আগে স্পন্দন ইনায়েতের বাহু জোড়া ধরে বলে, কি বললি আবার বল? আমি তোকে কেন বিয়ে করছি? বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। স্পন্দনের বলা বাক্যগুলো বারংবার কানে বাজছে ইনায়েতের। এখনো থম মেরে সেখানে দাঁড়িয়ে আছে। কি বললো তাকে স্পন্দন? হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন। অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ।